হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফুড চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন। কাল ক্লাস থেকে ফেরার পথে আমার এক পরিচিত বোনের সাথে দেখা হয় এবং সে বলে, দিদি তুমি তো এই 6 জার টেকনিকটা বলেছো, আমি শুনলাম, ভিডিওটা দেখলামও, কিন্তু আমার পক্ষে পসিবল হয় না। মাসের শেষে গিয়ে আমার হাতে ভীষণ টাকার টান পড়ে যায়। সে একটা ভালো কোম্পানিতে জব করছে, তা সত্ত্বেও তার হাতে টান পড়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? এরকম মনে হয় অনেক মানুষ আছেন যারা ইনকাম তো ভালোই করেন, কিন্তু মাসের শেষে টান পড়ে যায়। এটা কেন হয় বোঝার জন্য আপনাকে এটা জানতে হবে যে আপনি কি কি বা কোন কোন জায়গায় খরচ করছেন। আজকের ভিডিওতে আমরা এই বাজেট সম্পর্কেই জানবো, আর কিভাবে আপনি এই খরচাগুলোকে কম করতে পারেন এবং সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন, এই সব কিছু আজকে ভিডিওতে আমরা জেনে নেব। এখন সবচেয়ে বড় সমস্যা হলো বেশিরভাগ স্টুডেন্ট এবং যারা রিসেন্ট ইনকাম করা শুরু করেছেন তাদের ক্ষেত্রে বলছি, তাদের সবচেয়ে বড় সমস্যা হলো টাকাকে কিভাবে সেভ করবে সেই জিনিসটাই তারা জানে না। আমার ক্ষেত্রে বলে দিই, আমি কখনো এই সমস্যায় পড়িনি, কারণ আমার মা বাবাকে দেখেছিলাম যে কিভাবে তারা এই যে ম্যানেজ করছে, টাকা পয়সাকে মেনটেন করে চলছে, এই জিনিসগুলো আমি দেখেছিলাম, তাই কখনো আমার সমস্যায় পড়তে হয়নি। কিন্তু আফটার ম্যারেজ যখন আমি এখানে আসি, আমার হাজব্যান্ড বলে যে ইনকাম তো প্রচুর করে, বাট মাসের শেষের সময় তার টান পড়ে যায় হাতে, মানে তার কাছে টাকা টেকে না। লক্ষ্মী আসে প্রচুর, বাট লক্ষ্মী টেকে না। তখন আমি বলেছিলাম যে আমার কাছে লক্ষ্মী তো আসে, আবার টিকেও যায়, আমার কাছে স্টেও করে যায়। তখন না বুঝে বলেছিলাম, কিন্তু যেটা সত্যি ছিল সেটাই বলেছিলাম। আমার কাছে আসতো, বাট টিকেও যেত। এই নয় যে আমি আমার শখগুলো পূরণ করছি না, আমি আমার সব শখ পূরণ করেও আমি রাখতে পারতাম। তো এটা কেন সম্ভব হয়েছিল? সেই সময় যদি আমাকে কেউ জিজ্ঞাসা করতো যে এটা কি করে সম্ভব, তুমি কি করে পারছো, তাহলে হয়তো বলতে পারতাম না। বাট এখন যদি আমায় কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবো, আমি ছোট থেকে মা বাবার কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি, মা বাবাকে যেরকমভাবে দেখেছি, সেই জিনিসগুলো দেখে আমার মধ্যেও সেই জিনিসটা তৈরি হয়েছিল যে কিভাবে আমরা টাকা পয়সাকে ম্যানেজ করব। এর জন্য সেই সময় থেকে আমাকে কোনো বই পড়তে হয়নি, কিছুই না। একমাত্র আমার মা বাবার যে ম্যানেজমেন্ট পদ্ধতি দেখেছিলাম টাকা পয়সার ব্যাপারে, সেটা থেকে আমি এটা শিখেছিলাম। অনেকের ক্ষেত্রে কি হয়, এডুকেশন আছে, প্রচুর এডুকেশন আছে, প্রচুর শিক্ষা দীক্ষা আছে, বাট টাকা পয়সাকে ম্যানেজ করতে পারে না। তো এক্ষেত্রে বলবো, টাকা পয়সাকে ম্যানেজ করা খুবই ইজি একটা ব্যাপার, কোনো টাফ ব্যাপার নয়। এটা আগে মেনে নিন। অনেকে এটা মানতেই পারে না যে টাকা পয়সা সেভ করা সম্ভব, মানে সম্ভব, এটা মানতেই পারে না। তারা ভাবে বেশি তো ইনকাম নয়। বেশি ইনকাম না হলেও আপনি 5,000 ইনকাম করুন, বা আপনি 50,000 ইনকাম করুন, বা 1,00,000 টাকা ইনকাম করুন, আপনি সেভ করতে পারবেন। এটা আগে মন থেকে মেনে নিন। কিভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। ছোটোবেলায় যখন বাবার কাছে কোনো দরকারের জন্য স্কুল ফিস বা টিউশন ফিস এগুলোর জন্য টাকা চাইতে যেতাম, তখন বাবা আমার হাতে টাকা তো দিত, কিন্তু টাকা দেওয়ার পর দেখতাম এত বড় একটা খাতা বার করছে, খাতা বার করে কিছু একটা লিখে নিচ্ছে। তো কি লিখছে তখন জানতে পারতাম না, কেন লিখছে সেটাও জানতাম না। পরে মায়ের কাছে শুনেছিলাম যে প্রতি মাসের যেখানে যা খরচ হচ্ছে সেই খরচগুলো বাবা সব ওই খাতায় লিখে রাখে, এবং মাসের শেষে টোটাল করা হয় যে কতটা খরচা লেগেছে সেই মাসে। তো আমার মনে একটা প্রশ্ন এসেছিল, মাকে জিজ্ঞাসা করলাম কেন এরকম লিখতে হয়। তো মা বলল, যা ইনকাম করছে বাবা, তার মধ্যে কতটা খরচ হচ্ছে সেটা যদি না জানতে পারে, তাহলে তো ইনকামের চেয়ে বেশি খরচ করে ফেলবে, তাতে তো লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যাবে। তো এরকম একটা প্রশ্ন উত্তর মা আমাকে দিয়েছিল। তো সেই থেকে বুঝতে পেরেছিলাম যে আমাদের লিখে রাখাটা, যাই আমরা খরচ করছি সেই অ্যামাউন্টটা লিখে রাখা কতটা জরুরি। পরে কি হয়, আমার এই ব্যাপারে ভীষণ ইন্টারেস্ট জাগে। তো আমার খালি মনে হতো বাবা ওই খাতায় কি লিখে রাখছে আমাকে দেখতেই হবে। তো একদিন কি হয়, বাবা বাজার বেরিয়েছিল, আমি গেলাম। বাবার যেখানে ওই ডায়েরিটা রাখা থাকতো, ডায়েরি নয়, আগেকার যে বড় বড় খাতা হয় সেই রকম খাতা। তো ওখানে গিয়ে ওই খাতাটা আমি বার করলাম। খাতাটা
যে খাতাটা ছিল যেখানে তার নিচে আর একটা খাতা ছিল, যেটাকে বাবা লিখেছিল যে গল্প হলেও সত্যি। তো বাবার নিজস্ব ডায়েরি, যেটা বাবার লাইফে ঘটেছে, আমরা যেমন ডায়েরি লিখি লাইফের যে ঘটনাগুলো, তো দেখলাম বাবার ডায়েরি ওখানে লেখা আছে। এত কিছু লিখে রেখেছে বাবা, ভীষণ ইন্টারেস্ট জাগলো ওটা পড়ার জন্য। তার আগে আমাকে দেখতে হবে যে হিসেবের খাতাটা আছে, বাবা ওটাকে বলতো হিসাবের খাতা। তো আমি ওই হিসেবের খাতাটাতে কিভাবে লিখছে, কিভাবে বাবা ওগুলো লিখেছে সেটা দেখার জন্য আমি ওপেন করি। এবং শুধুমাত্র যে টাকা কত খরচা হলো সেটা লেখেনি, অবাক হয়ে যাবেন যে প্রত্যেকটা কোন কোন জায়গায় কত টাকা খরচা হয়েছে সেটাও বাবা লিখে রেখেছে। কোথায় 10টা টাকা খরচা হয়েছে, কোথায় 5টা টাকা খরচা হয়েছে সেটাও সম্পূর্ণভাবে লেখা আছে। তো তখন আমি বুঝতে পারি কোন বছরে কোন সময়ে ডেট দিয়ে লেখা আছে, কোন সময়ে 5 টাকার কী খাওয়া হয়েছিল সেটাও লেখা আছে। প্রথমে ভাবলাম এটা একটু অতিরিক্ত, কোথায় কবে একটু এই 5 টাকার কিছু খাওয়া হয়েছে সেটাও লিখে রাখা হয়েছে, এটা ঠিক না। কিন্তু পরে যখন আমার বিয়ে হলো এবং এই যে সাংসারিক দায়িত্বগুলো আমার কাঁধে এলো, তখন বুঝতে পারলাম যে এটা কতটা ইম্পর্টেন্ট। কারণ 5 টাকা করে, 1 টাকা করেই কিন্তু 100 টাকা হয়, আর 100 করেই হাজার হয়, হাজার করেই লাখ হয়। তাই 1 টাকার হিসেবটাও লিখে রাখা প্রয়োজন আমি মনে করি। তবে এখনকার বাচ্চারা, এখনকার যারা সবে বড় হচ্ছে স্টুডেন্টরা, তারা হয়তো এটাকে কেয়ারই করবে না। আরে 1 টাকা 2 টাকা 5 টাকা এটার কি, এটার কোনো ভ্যালু নেই। বাট বিশ্বাস করুন, প্রত্যেকটা কয়েনের নিজস্ব ভ্যালু আছে। একটা কথা মাথায় রাখবেন, আমার মা সব সময় বলতো, আমার বাবাও সব সময় এই কথাটা বলতো যে 1 টাকা করেই কিন্তু একদিন 100 টাকা হয়, 100 করেই কিন্তু হাজার হয়, এইভাবেই আপনি লাখ টাকায় পৌঁছান। তো তাই প্রত্যেকটা টাকারই কিন্তু ভ্যালু আছে এবং কোথায় আপনি খরচা করছেন সেটাও আপনাকে লিখে রাখতে হবে। এই সিস্টেমটা আমি বাবা মায়ের কাছ থেকে শিক্ষা পাওয়ার জন্য আফটার ম্যারেজ আমার ভীষণ হেল্প হয়েছিল। এবং সত্যি বলতে কি আমার হাজব্যান্ডও এটা বলে যে তার লাইফে সংসার গোছানোর ক্ষেত্রে, তার নিজস্ব মেনটেন করার ক্ষেত্রে আমি ভীষণ হেল্পফুল হয়েছি। আর আমি প্রথম থেকেই ডায়েরিতে লিখে রাখা যে কোন জায়গায় কতটা আমার খরচা হচ্ছে না হচ্ছে পুরোটাই আমি করতাম। সেই দেখে দেখে আমার হাজব্যান্ডও লেখা শুরু করেছে। এখন নয়, প্রায় 3-4 বছর ধরে এখন ডায়েরি মেনটেন করা শুরু করেছে এবং প্রত্যেকটা জায়গায় কোথায় কী খরচা হচ্ছে সেটা লিখে রাখছে। এবং তারপর থেকেই তার যে মাস ফুরোলে যে টাকার টান পড়ে যেত সেটা বন্ধ হয়ে গেছে। কারণ যখন আমরা প্রত্যেকটা জিনিস লিখে রাখছি তখন আমরা বুঝতে পারি, নাম মানে লিখে যে উল্লেখ করে করে যে কোন জায়গায় আমরা খরচা করছি। তখন আমরা যখন মাসের শেষে সেটাকে আবার দেখি এবং পুরো হিসেব করি, তখন বুঝতে পারি কতটা আমরা জরুরি খাতে খরচা করলাম, কতটা আমরা ফালতু জায়গায় খরচা করেছি। এটা ভীষণ ইম্পর্টেন্ট। যতক্ষণ আপনি কোনো বাজেট লিস্ট না বানাচ্ছেন, হিসেবের খাতা না তৈরি করছেন, আপনি বুঝতেই পারবেন না যে কতটা আপনি ফালতু জায়গায় খরচা করে ফেলেছেন। তাই এটা ভীষণ ইম্পর্টেন্ট যে প্রতিদিনকার, এই যে আমার এখনও ডায়েরি আছে এখানে পাশে রেখে দিয়েছি, এই ডায়েরিটার মধ্যে আমি 2018 থেকে যা যা আমার প্রতিদিনকার খরচা আছে, সাধারণত আমাকে বাইরে বেরোতে হয় না, কিন্তু সপ্তাহে 2-3 দিন আমাকে বাইরে বেরোতেই হয়। এবং বাইরে বেরোলে আমার যা যা খরচা হয় সেগুলো আমি সব এর মধ্যে লিখে রাখি। সাংসারিক কী খরচা আছে, টোটাল মুদিখানা বাজার কতটা লাগছে, কতটা সবজি বাজার লাগছে, কতটা সিলিন্ডার ভাড়া লাগছে, গ্যাস খরচা লাগছে, এই সব কিছু ডিটেলস এখানে প্রতিদিনকার যখনই আমি টাকা বের করছি সঙ্গে সঙ্গে, এটা এই জন্যই ছোটো নিয়েছি। এর আগে 2018 সালের আগে আমার কাছে বড় ডায়েরি থাকতো, যেটা আমি সবসময় আমার কাছে ক্যারি করতে পারতাম না, বাট এটাকে আমি সবসময় আমার সাথে ক্যারি করতে পারি। যদি হঠাৎ কোনো ভুলে যাই সঙ্গে সঙ্গে, বা মাইন্ডে চলে এলো যে এই জায়গায় আমার কিছু খরচা হয়েছে, সঙ্গে সঙ্গে আমি সেটা লিখে নিই। আপনি চাইলে এরকম একটা ডায়েরি রাখতে পারেন কিনে, এতে আপনার সুবিধা হবে। সবসময় পকেট ফ্রেন্ডলি আছে, পকেটে রেখে দেবেন, যখন কোথাও কোনো টাকা খরচা হচ্ছে সঙ্গে সঙ্গে লিখে নিন, কোন জায়গায় খরচা করছেন সেটাও লিখে নিন। এটা সুবিধাটা হলো যখন আপনি মাসের শেষে হিসেব করছেন এবং দেখছেন যে কোন জায়গায় কতটা খরচা হয়েছে,
কতটা জরুরি খাতে গেছে, কতটা ফালতু খাতে গেছে, তখন আপনি বুঝতে পারবেন যে কতটা টাকা আপনাকে ফালতু খাতে বন্ধ করতে হবে দেওয়া, এবং জরুরি খাতে কতটা দিয়েছেন সেটা আপনার একটা বাজেট পেয়ে গেলেন। আপনার ইনকাম কত, তার সাথে আপনি কতটা খরচ করলেন সেটা আপনার বেরিয়ে চলে এলো। এবার যখন আপনি খরচটা বার করতে পারলেন, তখন কি হবে, যেখানে ফালতু খরচাগুলো হচ্ছিল তখন আপনি সেটাকে কমাতে পারবেন। ফালতু খরচা কি কি থাকে? আমাদের অনেকেরই এরকম একটা প্রবলেম আছে যে কোথাও কোনো ডিসকাউন্ট দিচ্ছে, কোথাও কোনো অফার দিচ্ছে, আমরা গিয়ে প্রচুর টাকা খরচা করি। বাট আমি না, ঠিক আছে, আমি কখনো এই অফারের ফাঁদে পড়ি না। তো যারা এই অফারের ফাঁদগুলোতে পড়ে যান তারা কিন্তু ভীষণ খারাপ কাজ করছেন। কারণ কি হয়, অফারটা চলছে ঠিক আছে মেনে নিলাম, বাট ওই অফারটা নেয়ার জন্য কোম্পানি, যে কোনো কোম্পানি বা যে কোনো দোকানে আপনাকে এক্সট্রা কিছু নিতে হয়, যেটা হয়তো আপনার দরকারও থাকে না। যদি দরকার থাকে, যদি হ্যাঁ মনে করেন যে হ্যাঁ এটা দরকারে লেগে যাবে, ভীষণ দরকারি জিনিস, তখন একমাত্র সেই অফারটা নিতে পারেন। তা না হলে আগে একবার ভেবে দেখবেন যে সত্যি অফারটা নিয়ে আমার কোনো লাভ হবে কি না, না ফালতু সেই জিনিসটা পড়ে থাকবে। কখনো এরকম মানে অফার দিচ্ছে বলেই, টাকা অনেক সাশ্রয় হচ্ছে বলেই কখনো এইভাবে অফারের ওপর ইনভেস্ট করবেন না, টাকা নষ্ট করবেন না। এতে কিন্তু আপনি দেখবেন বেশিরভাগ যে অফারগুলো আমরা পাই সেগুলো কিন্তু পড়েই থাকে, নষ্টই হয়। যত না ইউজ করা হয় বেশিরভাগটাই নষ্ট হয়ে যায়। অনেকে আছে ভীষণ শপিং করে, প্রত্যেক মাসে 10-12টা করে জামা কাপড় চাই। যে বোনের সাথে দেখা হয়েছিল তার কথাই বলছি, তার টাকা না টেকার কারণই হলো কিন্তু এই জিনিসটা। আমি তার ফেসবুকে অনেক দেখেছি এরকম, প্রত্যেক মাসে প্রায় 10-12টা করে তার পারচেস শুধু ড্রেস পোশাকের ওপর থাকে। কি করে তার টাকা বাঁচবে, এটা কি সম্ভব? এবং জুতোর ওপর, ড্রেস পোশাকের ওপর প্রচুর ফালতু খরচা করে। আমি বলবো যে মেয়েরা আছেন বা হাউস ওয়াইফরা আছেন, আপনারা অনেকে এরকম ফালতু খরচা করে থাকেন। দামি দামি শাড়ি, দামি দামি জুতো, এই জিনিসগুলো আমার মনে হয় 500-1000 টাকার মধ্যে কোনো জামা ভালো, বেটার। যে টাকাটা আপনি এই দামি দামি শাড়ি, ড্রেস পোশাক পরতে কিনতে নষ্ট করে ফেলছেন, সেই টাকাটাকে রেখে আপনি যদি কোনো সোনা বা রূপোর ওপর ইনভেস্ট করেন সেটা আপনার ভালো হবে। ডিজিটাল গোল্ড, ডিজিটাল রূপো, এই জিনিসগুলোর ওপর ইনভেস্ট করতে পারেন সেই টাকাটাকে। আর এবার হয়তো অনেকে প্রশ্ন করতে পারে, তা বলে কি শখটা মেটাবো না? অবশ্যই মেটাবেন। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু শখ থাকে, কিন্তু শখটা যখন প্রচণ্ড হয়ে যায়, যখন আমার হাতে টাকার টান পড়ে যাচ্ছে এমন আমার শখ, তাহলে আমি বলবো সেই রকম শখকে কমিয়ে আনাই ভালো। যখন আফটার ম্যারেজ আমার হাজব্যান্ড ইনকাম তো প্রচুর করতো, বাট সেইভাবে সেভ করতে পারতো না। সেই সময় আমার টার্গেট ছিল যে আমাকে অনেক সেভ করতে হবে, টাকা সেভ করতে হবে। তা বলে কিন্তু আমি কখনো আমার শখ সাধারণত প্রচুর অনেক কিছুর ব্যাপারে শখ ছিল না। আমার শখ ছিল হচ্ছে কালারফুল জিনিস, মানে এক হচ্ছে লিপস্টিক আর হচ্ছে নেল পলিশ। তো এই দুটো জিনিস মানছি, সেই সময়ে আমার প্রবলেমটা কী ছিল যে আমাকে টাকা সেভ করতে হবে। এবং আমি সাধারণত কি একটু ব্র্যান্ডেড কোম্পানির লিপস্টিক এবং নেল পালিশ পরতাম। লিপস্টিকের ওপর ব্র্যান্ডেড আমি কমিয়ে দিলাম, অনেক কমিয়ে দিলাম, দেখলেই কিনে ফেলতাম, সেটা কমিয়ে দিলাম। আমার লিপস্টিক দেখলাম আমার কিনলে আমার 1 বছর মতো চলে যাচ্ছে, বিভিন্ন 3-4টে কালার হলেই আমার চলে যাবে 1 বছর। তো শখটা মেটানো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ শখ না মেটালে একটা টাইমের পর শুধু আপনি সেভ করে যাচ্ছেন, টাকা জমিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার শখটা মেটাচ্ছেন না, তাহলেও কিন্তু প্রবলেম হবে। আপনি একটা টাইমের পর আপনার ভালো লাগবে না, বিরক্ত লাগবে। তো তাই অতিরিক্ত না করে লিমিটের মধ্যে শখ মেটান। যখন প্রচুর আপনি জমিয়ে নিতে পারবেন এবং সেই জায়গায় সেই টাকা থেকে ইনভেস্ট করতে পারবেন, তখন যখন আপনি শখটা পূরণ করবেন তখন আপনার ভালো লাগবে। আপনার কাছে যখন অ্যাকাউন্টে অনেক টাকা থাকবে, তখন যখন আপনি আপনার শখগুলো একটু একটু করে মেটাবেন, তখন কতটা ভালো লাগবে বলুন তো? তখন আপনাকে এটা ভাবতে হবে না যে মাস গেলে কি হবে, তাই না? তাই প্রথমে আগে সেভ করার চেষ্টা করুন, ফালতু খরচাগুলো বন্ধ করে দিন, বাজেট লিস্ট বানান প্রতিদিনকার, এরকম একটা ডায়েরি করে নিন, খুবই ছোট্ট ডায়েরি একদম, এরকম একটা ছোট ডায়েরি করে নিন, প্রতিদিনকার যা খরচা হচ্ছে সেটা লিখে রাখুন, ফালতু খরচা বন্ধ করে দিন। বন্ধ করে যতটা, যেটা হয়তো একটা শখের জিনিস, আপনি হয়তো কিছু খেতে ভালোবাসেন, কিনে খেলেন, বা কিছু একটা সিনেমা দেখতে যাবেন,
দেখলেন, কিন্তু হ্যাঁ লিমিটে করে দিতে হবে। এই নয় যে প্রতিদিন করলে কিন্তু হবে না। আপনাকে লিমিট করতে হবে এবং যখন আপনার কাছে প্রচুর টাকা জমে যাবে তখন আপনি নিজের মতো করবেন। তাহলে আর দেরি না করে আজ থেকেই একটা ডায়েরি মেনটেন করুন এবং সেখানে প্রতিদিন যা যা খরচা করছেন সেটা লিখে রাখুন। ফালতু খরচা যতটা হয় কমিয়ে দিন, শখ আহ্লাদ পূরণ করুন, কিন্তু লিমিটের মধ্যে করুন। যখন প্রচুর হয়ে যাবে তখন অনেক করবেন। তো চলুন, আজকের ভিডিওটা এতটাই। যারা 6 জার টেকনিক বা 6 জার মেথড সম্পর্কে ভিডিওটা দেখেননি, তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন বা আই বাটনে অ্যাড করে দেবো, দেখে নেবেন। সেখানে 55% টাকা যে খরচার কথা বলা হয়েছিল, যে ডে টু ডে আমাদের পুরো মাসে যে খরচা যাচ্ছে, সেই টাকা থেকে যদি আপনার কিছু বেঁচে যাচ্ছে তাহলে সেই টাকাটাকে আপনি কোথায় দেবেন? ফালতু খরচা করবেন? কখনোই না। সেটাকে আপনি ফাইন্যান্সিয়াল জারে রাখুন, যে ফাইন্যান্সিয়াল জারেতে আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম জারি রাখুন। সেই টাকাটাকে কোনো সঠিক জায়গায় ইনভেস্ট করুন। এবার হতে পারে অনেকে বলতে পারে যে কোথায় ইনভেস্ট করব, ইনভেস্টমেন্ট কোথায় করা উচিত সেগুলো তো জানি না। ইনভেস্টমেন্ট এমন জায়গায় করুন যেখান থেকে আপনি রিটার্ন পাবেন, ভালো একটা সময় পর আপনি ভালো রিটার্ন পাবেন। এরকম অনেক আছে, স্টক বন্ড অনেক কিছু আছে, সেই অনুযায়ী সেগুলো নিয়ে পড়াশোনা করুন। যদি আপনি না জানেন, এমন মানুষের সাথে কন্ট্যাক্ট করুন যারা এইসব ব্যাপারে ভালো বোঝে এবং জানে, তারা আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবে। খবরদার কোনো খারাপ মানুষের পাল্লায় পড়বেন না, যারা বলবে আপনাকে কদিনের মধ্যে আপনাকে ডবল করে দেবো, এরকম কখনো কোনো খারাপ মানুষের পাল্লায় পড়বেন না। নিজেকে বাঁচান এইসব মানুষের কাছ থেকে। আর শেষে বলবো, টাকাটা ইনকাম করতে হচ্ছে আপনাকে। আপনি কষ্ট করছেন, খরচাও করছেন আপনি। এবার আপনাকে বুঝতে হবে যে আপনি ফিউচারের জন্য, আপনার ভালোর জন্য আপনি কি করবেন। ফালতু খরচা করে নিজের টাকাগুলোকে, কষ্টের ইনকামগুলোকে নষ্ট করবেন, নাকি সুন্দরভাবে ম্যানেজ করে, টাকাকে ম্যানেজ করে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে এগিয়ে যাবেন। তো চলুন, আজকের ভিডিওটা এতটাই। আবার আসবো, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় পজিটিভ থাকবেন।